কাশ্মীরের একটি জায়গার নাম বারামুল্লা। সেখানকারই প্রাক্তন এমএলএ আনসারীর শোয়েব নামের ছোট্ট ছেলেটি সবার সামনে থেকেই যেন একেবারে হাওয়ায় মিলিয়ে যায়। এই কেসটির তদন্তের দায়িত্ব পড়ে এক জাদ্রিল ডিএসপি রিদওয়ানের উপর। কেসটির তদন্ত চলাকালীন সময়েই নিখোঁজ হতে থাকে একের পর এক আরও বাচ্চারা। একই সময়ে রিদওয়ানের মেয়ে নুরিও যেন গায়েব হয়ে যায় তার নিজেরই ঘর থেকে। প্রতিটি বাচ্চাই গায়েব হওয়ার পর গায়েব হওয়ার স্থানে পাওয়া যায় তাদের চুলের কিছু কাটা অংশ, আর ঝরে পড়ে সাদা টিউলিপের একটি পাপড়ি। বাচ্চা গায়েব হওয়ার সাথে টিউলিপের পাপড়ি ঝরে পড়ার কি সম্পর্ক? তাহলে এই গায়েব হওয়া কি আসলেই সাধারণ কোনো কিডন্যাপ, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রহস্য? জানতে হলে আপনাকে আমার সাথেই থাকতে হবে গল্পের শেষ পর্যন্ত, কারণ এই গল্পের টুইস্ট একেবারে শেষে গিয়েই রিভিল করা হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চারিপাশে সাদা বরফের মাঝখানে মাথা চারা দিয়ে উঠেছে একটি সাদা টিউলিপ ফুল। একটি ছোট্ট ছেলে এসে তাতে আলতো করে হাত বুলিয়ে মুচকি হাসে। তখনই কেউ তার নাম ধরে ডাকলে সে চলে যায়। শোয়েব নামের আরেকটি ছেলে আসে গ্রামে জাফরের দেখানো মিউজিক শোতে। জাফর বলে, আজ আমি আপনাদেরকে এমন জাদু দেখাবো যেখানে একটি জলজান্ত বাচ্চা আপনাদের চোখের সামনে থেকেই শো শো করে গায়েব হয়ে যাবে। এরপর বাক্স খুলে বলে, এমন কেউ কি আছে যে এর ভিতরে যেতে চায়? শোয়েব পিছনে ঘুরে তাকালে মাফলারে মুখ বাঁধা এক ব্যক্তি গাড় নেড়ে হাঁ জানালে শোয়েব হাত তোলে। দেখা যায় পরের দিনই শোয়েবের মিসিং পোস্টার লাগানো হচ্ছে, আর সেই সাদা টিউলিপ ফুল থেকে একটি পাপড়ি ঝরে পড়ে। রেদওয়ানের পোস্টিং হয়ে বারামুল্লাতে আসার সময় গাড়িতে বসে খবরে দেখে শোয়েবের নিখোঁজের জন্য মিউজিশিয়ান জাফরকে অ্যারেস্ট করা হয়েছে। হঠাৎই জোরে শব্দ হলে ড্রাইভার সেলিম গাড়ি ব্রেক করে বাইরে যায় কি হয়েছে দেখার জন্য। রেদওয়ানের হাত কাঁপতে থাকে। অতীতের কোনো দুঃসহ স্মৃতি মনে পড়ে। তখনই ড্রাইভার এসে বলে, হয়তো কোনো প্রাণী হবে। তারা তাদের জন্য বরাদ্দকৃত সরকারি কোয়ার্টারে চলে আসে। আয়ানকে তার মা ডাকতে থাকলেও সে দৌড়ে ভিতরে চলে আসে। নুরি একটি রুমে আসলে কিরকম একটা স্মেল পায়। সেলিম ঘরের সবকিছু বুঝিয়ে দেওয়ার সময় সেখানে ইকবাল নামের এক কাজের লোক আসলে সেলিম বলে, এর নাম ইকবাল। সে অনেক বছর আগে থেকেই এই বাড়িতে থাকে। যদিও সে কথা বলতে পারে না, কিন্তু সে আপনাদের সব কাজে সাহায্য করতে পারবে, আর এখন থেকে সে আপনাদের সাথেই থাকবে। রেদওয়ান গুলনারের কাছে বাড়ি ঠিক আছে কিনা জানতে চাইলে সে গাড় নেড়ে হাঁ জানায়। রেদওয়ান থানায় চলে আসে, যেখানে মিডিয়া আগে থেকেই ভিড় জমিয়ে তার অপেক্ষায় ছিল। রেদওয়ান কোনো রকমে ভিড় ঠেলে ভিতরে যায়। ইন্সপেক্টর শওকত বলে, ওপেন অ্যান্ড শার্ট কেস। জাফর জাদু দেখানোর সময় শোয়েবকে বাক্সে ঢুকিয়েছিল। পরে বাক্স খুললে দেখা যায় শোয়েব সেখানে নেই। জাফরকে অ্যারেস্ট করা হয়েছে, যদিও সে এখনো কিছুই বলেনি। এরপর জাফরকে দিয়ে ঠিক সেই কাজগুলোই করানো হয় যেগুলো সে সেদিন করেছিল। সেই সময় থানায় একটি বাচ্চা ছেলে চা দিতে আসলে সেদিন শোয়েবকে যেভাবে বাক্সে লুকানো হয়েছিল, আজ এই চাওয়ালা ছেলেকে সেভাবেই বাক্সে লুকানো হয়। কিন্তু আজকের ছেলেটি বাক্সের ভিতরে থাকলেও সেদিন শোয়েব বাক্সের ভিতর ছিল না। জাফর বলে, বিশ্বাস করুন, আমি কাউকে কিডন্যাপ করিনি। শওকত গিয়ে তাকে মারতে নিলে রেদওয়ান তাকে থামায়, কারণ রেদওয়ান বুঝতে পেরেছিল জাফর এই কেসের সাথে জড়িত নয়। গল্পটা তো অন্য কিছুই। কেননা সেই জায়গা থেকে যে চুল পাওয়া গেছে তা হয়তো কোনো কেচি দিয়ে কাটা, কিন্তু জাফরের কাছে কোনো কেচি পাওয়া যায়নি। আর এখনো পর্যন্ত কিডন্যাপারদের কাছ থেকে কোনো ফোন আসেনি। যেহেতু আনসারি সাবেক এমএলএ ছিল, তাই তার অনেক শত্রু থাকতে পারে। তাই রেদওয়ান তার সাথে দেখা করবে বলে ঠিক করে। এদিকে সেলুনে সেভ করা খালিদের কাছে জুনায়েদ নামের একজন এসে বলে, এই কেসের তদন্তে নতুন ডিএসপি এসেছে। সে অবশ্যই আনসারির সাথে দেখা করতে যাবে। তুই সেখানে গিয়ে খবর নিবি কি হয়। খালিদ বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম বড় ফসলের পিছনে পড়তে না। জুনায়েদ বলে, ফসল তো ভাইজান পছন্দ করে, আমাদের কাজ শুধু চাষ করা,
ফসল বলতে তারা শোয়েবকে বোঝাচ্ছিল আর কি। আয়ান ঘরে বল দিয়ে খেলছিল। হঠাৎই বল মেঝের এক জায়গায় পড়লে অন্যরকম শব্দ হয়। আয়ান সেখানকার ম্যাটের নিচের কাঠ সরালে সেখানে ছোট্ট একটি বাক্স পায়। সে সেটা খুলতেই কতগুলো কড়ি দেখতে পায়। সে কড়িগুলোকে উপর দিকে দিয়ে খেলতে শুরু করে। হঠাৎই একটি কড়ি উপর থেকে আর নিচে পড়ে না। সে উপরে তাকাতে তার মনে হয় কেউ সেখানে হাঁটছে। আয়ান সেই হাঁটার শব্দকে অনুসরণ করে একটি দরজায় আসলে সে সেই ঘরে একটি বাচ্চার গানের শব্দ পায়। সে দরজা খুলতেই যাবে তখনই তার মা খাওয়ার জন্য ডাকলে সে চলে যায়। রাতে খেতে বসে নুরি বলে, এখানে ওয়াইফাই নেই, আমার রুমের গিজার নষ্ট, আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হয়। রেদওয়ানের কাছ থেকে উত্তর আশা করলেও সে কিছু না বলে খেতেই থাকে। তাই গুলনার বলে, কয়েকদিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। নুরি বলে, আমার রুম থেকে কুকুরের গন্ধ আসে। বলে ইকবালকে জিজ্ঞেস করে, এখানে কোনো কুকুর আসে? রেদওয়ান বলে, কুকুর থাকলে তো ডাকতই। নুরি রেগে খাবার রেখে চলে যায়। বোঝা যায় কোনো কারণে হয়তো নুরির সাথে তার বাবার সম্পর্কটা খুব একটা ভালো নয়। গুলনার রেদওয়ানকে বলে, নুরির সাথে এভাবে কথা বলার কি দরকার ছিল? রেদওয়ান বলে, ঠিক আছে, আমি আর ওকে কিছু বলবো না। গুলনার বলে, তুমি কেন বুঝতে পারছো না? রিয়াসিরের সাথে যা হয়েছিল তা থেকে ও এখনো বের হতে পারেনি। নুরি দেখে ইকবাল চাচা প্লেটে খাবার নিয়ে স্টোর রুমের তালা খুলে সেই ঘরে ঢুকে। গুলনার কাপড় ভাঁজ করার সময় আলমারি থেকে শব্দ পেয়ে সেখানে যায়। নুরি সেই রুমের সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করে। গুলনার আলমারি খুলে তেলের বোতল পড়ে থাকতে দেখে সেটা তুলে মুখ লাগিয়ে রাখে। নুরি ইকবাল চাচাকে ডাকে। ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে নুরি দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। তখনই আয়ান এসে বোনের চুল ধরে টান দিয়ে দৌড় দেয়। নুরিও তার পিছনে দৌড়ায়। নুরি আয়ানকে ধরতে গেলে তার মা আটকায়। নুরি আয়ানকে বলে, আজ মা তোকে বাঁচিয়ে দিল, এরপর এমন করলে কিন্তু আমি তোকে ছাড়বো না। আয়ান বলে, একবার আমার বন্ধু হয়ে যাক, তখন তুমিই আমার পিছনে আসবে। তখনই বাচ্চাদের শব্দ শুনে আয়ান জানালায় দাঁড়ায়। এটা দেখে নুরি জানালায় আসলে তারা নিচে কতগুলো বাচ্চাকে হেসে হেসে কথা বলতে দেখে। যেখানে তারা ছাড়া কোনো লোকই নেই সেখানে এই বাচ্চাগুলো আসলো কোথা থেকে? তাই নুরি দৌড়ে নিচে যায়। নুরিকে ডাকতে ডাকতে তার মাও যায়। নুরি গিয়ে দেখে সেখানে কোনো বাচ্চাই নেই। নুরি তার মাকে বলে, তুমি তো বলেছিলে আমার সাথে আর এমনটা হবে না। গুলনার দেওয়ালে লাল রঙের কাফির লেখা দেখে। রিদওয়ান আনসারির সাথে দেখা করতে এসে বলে, আমরা কিছু ডিটেইলস নিতে এসেছি। আনসারি রেগে বলে, কিডন্যাপার ওখানে ধরা পড়েছে, তাকে কিছু না বলে আপনারা আমার কাছে এসেছেন? এখনো পর্যন্ত কোনো কিডন্যাপারের কল আসেনি, আর আসলেও আমি আপনাদের না জানিয়ে তাদের টাকা দিয়ে আমার ছেলেকে নিয়ে আসব। তখনই পর্দার পিছনে শোয়েবের মাকে দেখে সে থেমে যায়। টেবিলে শোয়েবের বন্ধুদের সাথে ছবি দেখা যায়। রিদওয়ান বাইরে এসে শোয়েবের বন্ধুদের সাথে থাকা ছবি শওকতকে দিয়ে তাদের খবর নিতে বলে। অন্যদিকে কিছু লোক পুলিশের উপর পাথর মারে। সেখানে বাচ্চারাও রয়েছে। সেই লোকেদের সাথে মিশে থাকা এক পুলিশ একটি বাচ্চাকে ধরলে সে তার ভাই ফয়জালকে পালাতে বলে, কিন্তু ফয়জাল ভাইয়ের কথা না শুনে পুলিশকে আঘাত করে তার ভাইকে নিয়ে পালায়। পুলিশটাও তার পিছু করতে থাকে। পুলিশের পিছু ছাড়ানোর জন্য দুই ভাই দুই দিকে যায়, আর পুলিশ ফয়জালের পিছনে যায়। পুলিশ তাকে ধরতে পারে না। ফয়জাল দৌড়াতে দৌড়াতে একটি কাঠের সেতুতে এসে সেখানে একটি সাদা টিউলিপ ফুল দেখে তাতে হাত বুলায়। রিদওয়ান বাড়ি এসে দেখে ইকবাল দেয়ালে সেই কাফির লেখা পানিতে কাপড় ভিজিয়ে তোলার চেষ্টা করছে। গুলনার বলে, এটার জন্য নুরি সকাল থেকে একবারও বাইরে বেরোয়নি। রিদওয়ানের খারাপ লাগায় এবার সে নিজেই সেটা তোলার চেষ্টা করে, কিন্তু সে বালতির লাল পানিতে হাত রাখতেই আবারও তার পূর্বের স্মৃতি মনে পড়ে। রিদওয়ান শোয়েবের বন্ধু ওসমান আর আশফাকের সাথে কথা বলে। আশফাক বলে, প্রথমে তো আমাদের ভালো বন্ধুই ছিল, কিন্তু একদিন ওসমানের সাথে ওর ঝগড়া হয় বলে ওসমানকে বলতে বলে। ওসমান বলে, একদিন শোয়েব তাকে কাফির বলে গালি দেয়, আর এটা ঘটে শোয়েবের নতুন বন্ধু হওয়ার পর। শোয়েব কখনো তার নাম বলেনি।
এমনকি তাকে কেউ কখনো দেখেওনি। এরপর শোয়েবের টিচারের সাথে কথা বলতে আসলে সে জানায় শোয়েব খুব ট্যালেন্টেড ছিল, সব কিছুতেই আগে থাকতো। আনসারি সাহেবের মতো মানুষের সাথে এমন হওয়াতে সে দুঃখ প্রকাশ করে, কেননা তার অনুদান ছাড়া এই স্কুল কবেই বন্ধ হয়ে যেত। রিদওয়ান বলে শোয়েব নাকি কিছুদিন যাবৎ বদলে গিয়েছিল, সে ওসমানকে কাফির বলে গালি দিয়েছিল। টিচার বলে ওসমানের বাবা মিলিটারিতে কাজ করত, আর এই এলাকার মানুষ পুলিশ মিলিটারিকে একদম পছন্দ করে না। আমরা চাই না বাচ্চাদের উপর এই প্রভাব পড়ুক, কিন্তু বাচ্চারা তো সেটাই শিখবে যেটা তারা দেখবে। তখনই সেখান দিয়ে নুরিকে যেতে দেখে রিদওয়ান তাকে কয়েকবার ডাকলেও নুরি কোনো কথা না বলেই চলে যায়। রিদওয়ানের খারাপ লাগলেও সে নিজেকে সামলে নিয়ে চলে যায়। নুরি দেখে সে যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তারা সবাই তাকে ইগনোর করেছে। সে জানে তার বাবা পুলিশ বলেই এটা হয়েছে। তখনই তার একটি নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, সে খুশি হয়েই সেটা অ্যাকসেপ্ট করে। দেখা যায় এটা সেই খালিদ ছিল। নুরি আবারও কুকুরের স্মেল পেলে জানালার কাছে এসে দেখে ইকবাল চাচা প্লেট নিয়ে সেই ঘর থেকে বের হচ্ছে। নুরি তার মাকে বলে, যদি এখানে কুকুর নাই থাকবে ইকবাল চাচা খাবার নিয়ে স্টোর রুমে কেন যায়? তার মা বলে, এটা নতুন জায়গা, আর এক এক জায়গায় এক এক রকম রিচুয়াল থাকে, এটা হয়তো ইকবালের কোনো বিশ্বাস হবে। নুরি বলে, তাহলে আমি যে কুকুরের স্মেল পাই সেটার কি হবে? গুলনার তাকে আয়ানের সাথে থাকতে বললে আয়ান মানা করে। নুরি রেগে সেখান থেকে চলে যায়। আয়ানের কোনো বন্ধু হয়েছে কিনা জানতে চাইলে সে চুপ করে থাকে। গুলনার বলে, আমি যখন তোমার মতো ছিলাম তখন খেলনা শেয়ার করেছিলাম, আর আমার অনেকগুলো বন্ধু হয়েছিল। আয়ান শুয়ে পড়ে, কিন্তু আবারও সে সেই হাঁটার শব্দ পায়, আর সে তার কড়িগুলো বের করে নিয়ে সেই দরজার সামনে গিয়ে ডাকে। ভিতর থেকে সেই গানের শব্দ আসে, কিন্তু কেউ সাড়া দেয় না। আয়ান সাহস করে দরজা খুলে দেখে জানালার পাশে একটি বাচ্চার অবয়ব খেলা করছে। আয়ান বলে, আমার নাম আয়ান, তোমার নাম কি? তুমি কি এই ঘরেই থাকো? অবয়বটি কোনো উত্তরই দেয় না। আয়ান তার হাত থেকে একটি কড়ি সেই অবয়বের দিকে ছুঁড়ে মেরে বলে, তুমি কি আমার বন্ধু হবে? এবারে অবয়বটি তার কড়িগুলো আয়ানের দিকে ছুঁড়ে মারে, আর কিছু সাদা দোয়া আয়ানের দিকে এগিয়ে এসে দরজা বন্ধ হয়ে যায়। এরপর দেখা যায় দেয়ালে একটি কালো ছায়ার সাথে শোয়েব খেলা করছে। ফয়জাল তার মা ভাইয়ের সাথে লেকে আসে পাথর তুলতে। হঠাৎই ফয়জাল দূরে একটি ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে, আর ফিসফিসানি শব্দ শোনে। ফয়জাল কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে যায়। মা আর ভাই কাজে ব্যস্ত থাকায় সেটি খেয়ালই করে না। ফয়জাল অনেকটা এগিয়ে যেতেই হঠাৎ দেখা যায় নৌকায় ফয়জাল নেই, সেখানে তার কিছু কাটা চুল পড়ে আছে, যেমনটা শোয়েবের বেলাতেও ছিল। পুলিশ আসলে ফয়জালের মা কান্না করে বলে, আমার বাচ্চা আমার সামনে থেকেই গায়েব হয়ে গেছে, আপনারা ওকে খুঁজে দিন। রেদওয়ান বলে, এই কিডন্যাপগুলো টাকার জন্য হচ্ছে না। সেলিম এসে জানায় ফয়জাল শোয়েবের সাথে একই স্কুলে পড়তো, ব্লুমিং পেটালস। ফয়জালের গরিব কোঠায় অ্যাডমিশন হয়েছিল, আর কান্দিবাগ এরিয়ায় যে পাথর ছোড়া হয়েছিল সেখানে এই ফয়জালও ছিল। রিদওয়ান জানতে চায় এই পাথর ছোড়ার সংগঠককে। সেলিম বলে তার নাম আফজাল। আফজাল তখন এক দোকানে তার বাকির টাকা দিতে আসে। আফজাল চলে যাওয়ার পর দোকানদার তার দিকে কেমন করে যেন তাকায়। এরপর আফজাল একটি দরজায় নক করে বলে, ভাইজান পাঠিয়েছে। ভিতরে এসে সে জুনায়েদকে কিছু দেয়। তখনই বাইরে থেকে দোকানদার বলে, আফজাল, আমি তোমার মাকছুদ চাচা, তুমি 500 টাকা ফেলে এসেছিলে, আমি সেটাই দিতে এসেছি। আফজালরা বুঝতে পারে এটা আসলে পুলিশের ফাঁদ। তারা তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে নেয়, আর কিছু ডকুমেন্ট আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর তারা ভিতর থেকে গুলি ছুড়লে মাকসুদের গায়ে গুলি লাগে, আর মাকসুদ পড়ে যায়। পুলিশেরাও পাল্টা গুলি করে। ভিতর থেকে রক্ত বাইরে আসতে দেখে পুলিশেরা মাকসুদকে সরিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখে আফজালের লাশ পড়ে আছে। তারা পুরা ডকুমেন্টে একটি পেনড্রাইভ খুঁজে পায়। জুনায়েদ আর খালিদ সেই ভাইজানের সাথে কথা বলে। জুনায়েদ বলে, এখন পুলিশ অনেক বেশি সতর্ক, এই সময় চাষ করা বিপজ্জনক। ভাইজান বলে, ওপার থেকে টাকা আর অর্ডার দুটোই এসে গেছে,
যা কিছুই হয়ে যাক, টার্গেট মিস করা যাবে না। আর ডিএসপির দুর্বল জায়গা খুঁজে বের করো। নুরি খালিদের সাথে দেখা করার প্ল্যান করছে। হয়তো নুরি তাদের পরবর্তী টার্গেট। আর এই কারণেই হয়তো খালিদ ফ্রেন্ডশিপ করেছে, যাতে সে নুরিকে ফাঁদে ফেলতে পারে। তখনই নুরি বাইরে কিছু একটা পড়ার শব্দ পায়। সে কম্বলের নিচ থেকে বের হতেই আবারও কুকুরের স্মেল পায়। সে দরজা খুলে বাইরে আসতেই একটি কুকুর জানালা থেকে সরে যায়। আর তখনই কারেন্ট চলে যায়। সে নিচে কিছু একটা পড়ার শব্দ শুনে টর্চ নিয়ে নিচে আসে। সে সবকিছু দেখতে নিলে বাইরে কুকুরের শব্দ শুনতে পায়। সে দরজা খুলতেই একটি গাছের ছোট ডাল দেখে সেটি হাতে নিয়ে শুকে। এতে তার কষ্ট হয়। সে ডালটি ছুঁড়ে ফেলে দেয়। তারপরও তার এতটা কষ্ট হতে থাকে যেন তার দম এখনই বন্ধ হয়ে যাবে। গুলনার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। সে বাইরে কিছু একটা পড়ার শব্দ শোনে। সে তাতে পাত্তা না দিয়ে আবারও কাজ শুরু করে। সে আবারও শব্দ শুনতে পায়। হঠাৎই দেয়াল থেকে একটি কালো ছায়া তার দিকে ছুটে আসে। এমন স্বপ্ন দেখে গুলনারের ঘুম ভেঙে গেলে সে ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সে ঘাবড়ে আস্তে আস্তে আলমারির কাছে গিয়ে আলমারির দরজা খুলে আবারও তেলের বোতলের মুখ খুলে পড়ে থাকতে দেখে। যদিও সে আগের দিন বোতলের মুখ লাগিয়েছিল। আলমারির দরজা লাগাতেই সে আলমারির আয়নায় নুরিকে ভয়াবহ অবস্থায় দেখতে পায়। নুরির চোখ মুখ প্রচণ্ড ফুলে গিয়ে চোখ বন্ধ হয়ে গেছে। গুলনার নুরিকে ধরে জোরে জোরে রিদওয়ানকে ডাকে। রিদওয়ান দ্রুত নুরির পায়ে ইঞ্জেকশন দিয়ে দেয়। আসলে নুরির কুকুরে অ্যালার্জি আছে। ইকবাল প্রতি রাতের মতোই খাবার নিয়ে স্টোর রুমে যায়। নুরি খালিদকে মেসেজে বলে, এবার নিশ্চয়ই বাবা মা আমাকে বিশ্বাস করবে আর কুকুরটা খুঁজে বের করবে। খালিদ বলে, যাই হোক না কেন, আমি তোমাকে বিশ্বাস করি। বাইরে কুকুর খুঁজে না পেয়ে রিদওয়ান গুলনারকে বলে, নুরি এই জায়গা পছন্দ করে না, তাই হয়তো বাড়িতে এমন কিছু নিয়ে এসেছে যাতে তার এমন অবস্থা দেখে আমরাও বিশ্বাস করি। নুরি বারান্দা থেকে এইসব শুনছিল। তখনই রিদওয়ান সেই কাঠের ডালটি খুঁজে পেয়ে গুলনারকে দেখিয়ে বলে, এটাই সেই কুকুরের থুতু লাগানো জিনিস। খালিদ মেসেজ করে, আমাদের কাল দেখা হবে। রিদওয়ানের কথা শুনে নুরি কষ্ট পেয়ে ভিতরে চলে যায়। তারা সেই পেন ড্রাইভ ওপেন করে। সেখানে একটি ক্লিপ ছিল, যা বাইজান দিয়ে সেভ করা। সেটি ওপেন করতেই দেখা যায় বাইজান কতগুলো কোড বলছে। মানে তারা কোড ব্যবহার করে কথা বলে। কোডগুলো ছিল B2P2S 6B9, B2P2S 6A14, এরকমই আরও কতগুলো কোড। রিদওয়ান কোডগুলো ভালো করে দেখতেই তার মনে পড়ে, এটা তো শোয়েব আর ফয়জালের পড়া স্কুলের নাম, বারামুল্লা ব্লুমিং প্যাটেলস পাবলিক স্কুলের সংক্ষিপ্ত রূপ। শোয়েবের আইডি কার্ডের সাথে মিলিয়ে দেখে পাশের সংখ্যাগুলো তাদের রোল নম্বর। শওকত বলে, ওরা সব বাচ্চা একসাথে কিডন্যাপ না করে আলাদা আলাদাভাবে কেন করছে? আর কিডন্যাপের পরে চুল কেটে রেখে যাওয়ার মানেটাই বা কি? রিদওয়ানের কাছে এর কোনো সঠিক উত্তর ছিল না। নুরি হিজাব পরা অবস্থায় কোথাও থেকে এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। যদিও তার মা তাকে পিছন থেকে ডাকছিল, সে তাকে কোনো পাত্তাই দেয় না। নুরি মেসেজে বলে, তোমার কি মনে হয় আমরা এই ভিডিও করে ঠিক করেছি? এরপর সে বাইরে কিছুর শব্দ পেয়ে ফোনের ক্যামেরা অন করে আগাতে থাকে। আজ স্টোর রুমের দরজায় হাত দিতেই সেটি খুলে যায়। সে ভিতরে আরও একটি দরজা পেয়ে সেটি খুলে সেই রুমের ভিতরে ঢুকে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে আরও একটি দরজা দেখে তার ভিতরে ঢুকে। সে কুকুরের শব্দ শুনতে পেয়ে জানালার কাছে এসে কিছু শোনার চেষ্টা করে। সে কিছু বুঝতে না পেরে জানালার কাঠ সরিয়ে তার ভিতরে ঢুকে। আর সেখানেই সে কাঠের তক্তার পাশে মাটিতে একটি টিউলিপ ফুল দেখতে পায়। সে সেটিকে স্পর্শ করে আর চারিপাশে কুকুরের গোঙানির শব্দ শুনতে পায়। সে ভয়ে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু মূল দরজার কাছে আসতেই সেটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়। সে জোরে জোরে দরজায় আঘাত করে তার মাকে ডাকতে থাকে। দেখা যায় আবারও টিউলিপের একটি পাপড়ি ঝরে পড়ে। অর্থাৎ প্রতিটি নিখোঁজের পরেই একটি করে টিউলিপের পাপড়ি ঝরে পড়ে। গুলনার নুরিকে ডাকতে ডাকতে স্টোর রুমে আসলে সে সেখানে নুরির চুলের কিছু কাটা অংশ দেখতে পায়। সে বুঝতে পারে তার মেয়েও অন্য বাচ্চাদের মতো গায়েব হয়ে গেছে।
নুরির ফোন কোথাও পাওয়া যায়নি। শওকত বলে স্বয়ং ডিএসপির মেয়ে মিসিং হয়েছে, এটা যেন কেউ জানতে না পারে। আর কাল থেকে ওই স্কুলের সামনে যেন পুলিশ বসানো হয়। আয়ান কিছু ড্রয়িং করছিল, সে যেন ভয় না পায়, তাই তার বাবা মা বলেছে নুরি তার কোনো বন্ধুর বাড়িতে ঘুরতে গেছে। রিদওয়ান গুলনারকে বলে, আমি প্রমিস করছি ওকে তোমার কাছে ফিরিয়ে দিব। শওকত বলে, নুরির নাম তো লিস্টে ছিলই না। রিদওয়ান বলে, এই সব কিছুই ভাইজানের চাল, তার মানে আমরা সঠিক পথেই আছি। তখনই ইকবাল এসে জানায় সে গতকাল নুরিকে একটি ছেলের সাথে দেখেছে। ইকবালের বর্ণনা অনুযায়ী তারা স্কেচ আর্টিস্টকে ডেকে স্কেচ তৈরি করে। তখনই স্কুল টিচার জয়নব স্কুলের অ্যাটেন্ডেন্স রেকর্ড নিয়ে আসে। রিদওয়ান বলে, আপনি কষ্ট করে না আসলেও পারতেন, আমরাই যেতাম। জয়নব বলে, বারবার স্কুলে পুলিশ আসাতে স্কুলের প্রবলেম হচ্ছে। আমার ক্লাসে আজ ৩৫ জনের মধ্যে ১৯ জন উপস্থিত ছিল, কাল এটা আরও কমে যেতে পারে। এরপর সে জানতে চায় আজ নুরি স্কুলে আসেনি কেন। রিদওয়ান বলে, ওর শরীরটা ভালো নেই। রিদওয়ান জয়নবকে স্কেচ দেখিয়ে বলে, আপনি কি একে কখনো দেখেছেন? স্কেচটা খালিদের ছিল। জয়নব বলে, সে দেখেনি, তবে রিদওয়ান চাইলে সে তার স্কুলের স্টাফদের জিজ্ঞাসা করতে পারে। স্কেচ দেখে রিদওয়ানের মনে পড়ে একে তো সে আনসারির ওখানে দেখেছিল, কিন্তু আনসারি তো কোঅপারেট করবে না, তাই সে আনসারির স্ত্রীর সাথে লুকিয়ে গাড়িতে দেখা করে। রিদওয়ান স্কেচ দেখিয়ে জানতে চায়, আপনি কি একে চিনেন? শোয়েবের মা বলে, ওর নাম খালিদ, শোয়েবের সাথে ওর বন্ধুত্ব হয়েছিল, ও মাঝে মাঝেই শোয়েবের সাথে দেখা করত। প্রথমে তো ভালো ভালো কথাই শিখাতো, কিন্তু একদিন শোয়েবের মা শোয়েবকে মাথা নিচু করে অস্বাভাবিকভাবে ঘরে ঢুকতে দেখে তার কাছে গিয়ে শোয়েবের বুকে ছোট ছোট দাগ দেখতে পায়। শোয়েবের মা জানতে চায়, কোথায় গিয়েছিলে তুমি, আর এসব কিভাবে হলো? শোয়েব বলে সে খালিদ ভাইয়ের সাথে ছিল। খালিদ তার সাথে কেন এমন করেছে জানতে চাইলে শোয়েব চিৎকার করে অস্বাভাবিক আচরণ করতে থাকে। অর্থাৎ খালিদ শোয়েবের ব্রেন পুরোপুরি ওয়াশ করে ফেলেছে। রিদওয়ান জানতে চায়, আপনি কি এই ব্যাপারে আনসারি সাহেবকে বলেছেন? আনসারির স্ত্রী এর কোনো উত্তর না দিয়েই চলে যায়। পুলিশ খালিদের বাসা চারিদিক দিয়ে ঘিরে ফেলে, কিন্তু ভিতরে ঢুকে তারা কাউকেই পায় না। তবে সেখানে টুলের উপরে একটি ফোন রাখা ছিল। রিদওয়ান ফোন হাতে নিয়ে সেখানে একটি ভিডিও দেখে সেটা প্লে করে। ভিডিওতে শুধু নুরিকে দেখা গেলেও খালিদের কথাও শোনা যায়। নুরি এমন একটি দলে যোগ দিয়েছে যার লক্ষ্য এক, আকাঙ্ক্ষা এক, আর তা হলো স্বাধীনতা। আর যারা এই কাজে বাধা দিবে তারা কাফির। খালিদ জানতে চায়, আর তোমার বাবা? নুরি একটু চুপ করে থেকে বলে, সে একজন গাদ্দার, হিন্দুস্তানের গোলাম, আমি তাকে ঘৃণা করি। নুরির এমন কথায় রিদওয়ানের বেশ খারাপ লাগে। গুলনার বাইরে বসে নুরির ফোনে ট্রাই করছিল, কিন্তু ফোন বন্ধ দেখায়। তখনই সে পিছনে ঘর থেকে গানের গুনগুন শব্দ শুনতে পায়। সে ভিতরে ঢুকে দেখতে পায় সিঁড়িতে কালো ছায়ার মতো একটি অবয়ব ঝুঁকছে। সে প্রচুর ভয় পেয়ে যায়। তাকে দেখে অবয়বটি দ্রুত গতিতে উপরে উঠে দোতলায় গিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। সে দৌড়ে তার পিছনে এসে দোতলার বারান্দায় খুঁজলে আর কিছুই দেখতে পায় না। তখনই সে ফোনের ডায়ালিংয়ের শব্দ পেয়ে তাকিয়ে দেখে তার ফোন থেকে নুরির নাম্বারে কল ঢুকছে। আর ফোনের রিংটোনের শব্দটা বারান্দার শেষ মাথার ঘরটা থেকেই আসছে। সে দৌড়ে দরজা খুলে ভিতরে যায়। মনে হয় শব্দটা আলমারি থেকে আসছে। আলমারির সবকিছু ফেলে দিয়েও আলমারিতে না পেয়ে আলমারিটি সরিয়ে দেয়ালে কান পেতে শোনে শব্দটা দেয়ালের ওপাশ থেকে আসছে। সে দেয়ালে লাগানো পেপার ছিঁড়ে ফেললে সেখানে কাঠ দিয়ে আটকে দেয়া একটি জানালা দেখতে পায়। সে দ্রুত কাঠ সরিয়ে জানালা দিয়ে ভিতরে ঢুকে। সে ভিতরে কিছু দেবদেবীর ছবি দেখতে পায়। রিদওয়ান ঘরে এসে কিছু খুঁজছে। গুলনার বলে, আগে এই বাসায় হিন্দু পণ্ডিতেরা থাকতো। আমি কাশ্মীরি জুয়েলারি পরা এক মহিলার ছায়া দেখেছি। আমাদের ঘরের আলমারির পিছনে একটি মন্দির আছে। আর নুরির ফোনের শব্দ ওই রুমের ভিতর থেকেই আসছিল। আমার মনে হয় নুরির গায়েব হওয়ার পিছনে ওই ছায়ার হাত রয়েছে। রিদওয়ান বলে, তোমার আরামের প্রয়োজন, তুমি আরাম করো, আমি আমার মেয়েকে আমাদের কাছে নিয়ে আসব।
গুলনার উপহাসের হাসি দিয়ে বলে, আমার মেয়ে। রিদওয়ান রেগে চিৎকার করে বলে, কি বলতে চাইছো তুমি? ও আমার মেয়ে নয়, তোমার একার মেয়ে? গুলনার উল্টো চিৎকার করে বলে, চিৎকার করবে না, আমি তোমার থানার কনস্টেবল নই। রিদওয়ান বলে, এখন তুমি বলতে চাইছো আমি সব তদন্ত বাদ দিয়ে তোমার ভূতের পিছনে দৌড়াবো? এতে নুরি ফিরে আসবে? তুমি জানো এই বন্ধ দরজার বাইরে কি হচ্ছে? আমাদের মেয়ে ওই শয়তানের দলে যোগ দিয়েছে। গুলনার তাকে কষে এক থাপ্পড় মেরে বলে, যখন নুরিকে তোমার প্রয়োজন ছিল তখন তুমি কোথায় ছিলে? তোমাকে কতবার বলেছি ওর সাথে কথা বলো, তাহলে হয়তো আমাদের মেয়েটা আজ এখানেই থাকতো। ওই দিন শুধু তুমি রিয়াসিকেই হত্যা করনি, সেদিন তুমি দুজনকে মেরেছিলে, আর দ্বিতীয়জন ছিল নুরি। সেদিন রিয়াসিকে মারার পর নুরি আর স্বাভাবিক হয়নি। সে চিৎকার করে বলে, আমি আমার মেয়েকে ফেরত চাই। রিদওয়ান অপরাধ বোধে কান্না করে দেয়। গল্প চলে যায় 1 বছর পিছনে। একটি স্কুলের বাচ্চাদের জিম্মি করে রাখা হয়েছে। পুলিশ গুলি করতে করতে ভিতরে ঢুকলে রিদওয়ানের গুলিতে স্কুলের একটি বাচ্চা মারা যায়। আর সে নুরির খুব কাছের বন্ধু ছিল। নিজের বন্ধুকে তারই বাবার হাতে মরতে দেখে সেদিন থেকেই নুরি কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। আর নুরির সাথে তার বাবার সম্পর্কটাও ভালো হয়নি। ভাইজান জুনায়েদকে বলে, আমরা তাদের থেকে পুরো টাকা পেয়ে গেছি, এখন কিছুতেই পিছিয়ে আসা যাবে না। জুনায়েদ বলে, পুলিশ প্রতিটি ফসলের উপর নজর রাখছে, আর খালিদও মিসিং। আমার 1 সপ্তাহ সময় লাগবে। ভাইজান বলে, আমরা আমাদের পরবর্তী ফসল পেয়ে গেছি। বলে ভাইজান একটি বাচ্চার ছবি পাঠায়, মানে এই হচ্ছে তাদের পরবর্তী টার্গেট। জুনায়েদ বাচ্চাটির স্কুলের সামনে যায়। জুনায়েদকে দেখে বাচ্চাটি দৌড়ে তার কাছে আসে। বাচ্চাটি আসলে জুনায়েদেরই বোনের ছেলে ছিল। গুলনার আয়ানকে ঘুম পাড়ানোর সময় গুনগুন করে সেই গান গাইছিল। তখনই আয়ান সেই গানের কথাগুলো গাইলে গুলনার জানতে চায়, তুমি এই গান কোথা থেকে শুনেছ? কিন্তু ততক্ষণে আয়ান ঘুমিয়ে গেছে। গুলনার আয়ানের ড্রয়িং বুকটা নিয়ে দেখে আয়ান তাতে লম্বা লম্বা হাত পায়ের কালো ছায়ার মতো কারো ছবি এঁকেছে। সেখানে একটি কুকুরের ছবিও ছিল। এটা দেখে গুলনারের মনে পড়ে নুরি তাকে বলেছিল, কুকুর না থাকলে কুকুরের গন্ধ আসে কোথা থেকে? আর ইকবাল চাচা প্রতি রাতে খাবার নিয়ে স্টোর রুমে কেন যায়? তখনই দেখা যায় ইকবাল খাবার নিয়ে স্টোর রুমের মেঝেতে রাখে। খাবার রেখে পিছনে ঘুরতেই গুলনারকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। গুলনার বলে, কি হচ্ছে এখানে? নুরি কোথায়? ইকবাল তাকে হাতের ইশারায় চলে যেতে বললে গুলনার বলে, আমি যাব না, তুমি বলো খাবার কাকে দিয়েছ? ইকবাল গুলনারকে জোর করে বাইরে বের করতে নিলে তখনই লাইট অফ হয়ে যায়, আর তারা দেখে কেউ প্লেটের খাবার খেয়ে নিয়েছে। গুলনার অবাক হয়ে প্লেটের দিকে তাকিয়ে থাকে। তখনই একটা শব্দ শুনে ইকবালের দিকে তাকিয়ে দেখে ইকবাল কেমন অস্বাভাবিকভাবে ঘাড় বাঁকিয়ে তার দিকে এগিয়ে আসছে। বোঝা যায় ইকবালের উপর আত্মা বর করেছে। গুলনার প্রচণ্ড ভয় পেয়ে ইকবালকে ডাকতে থাকে। কথা বলতে না পারা ইকবাল বলে, যখন ঘৃণা আর ক্রোধের কারণে নিষ্পাপ হৃদয় আর মন বিষাক্ত হয়, তখন তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের দেয়া হয়েছে। বলেই সে মাটিতে পড়ে যায়, আর তার থেকে কালো ধোঁয়া বের হয়ে মানুষের অবয়ব নেয়। গুলনার সাহস করে বলে, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি নুরিকে দেখতে চাই। কালো সেই ছায়া গুলনারের দিকে হাত এগিয়ে দিলে গুলনার তার হাত ধরে, আর গুলনার চলে আসে অন্য এক দুনিয়ায়। চারিদিকে শুধু ঘন কালো অন্ধকার। গুলনার দেখে শোয়েব সামনে আলো জ্বালিয়ে বসে আছে, আর একটু সামনে ফয়জালও একইভাবে বসে আছে। আশেপাশে আরও আলো দেখা যায়। হয়তো এ পর্যন্ত যত বাচ্চা গায়েব হয়েছে তারা সবাই এখানেই আছে। গুলনার নুরিকে দেখে তার কাছে এসে তার মাথায় হাত বুলায়, আর গুলনার দেখতে পায় সাদা ধোঁয়ার মাঝে ইয়াসির একটি টিউলিপ ফুলে হাত রাখে। তখনই তাকে কেউ ইয়াসির বলে ডাকলে ছেলেটি চলে যায়, আর গুলনার বাস্তব দুনিয়ায় ফিরে আসে। ইকবাল তার কাছে গিয়ে ইশারায় জানতে চায়, আপনি ঠিক আছেন? কিন্তু গুলনার কিছুই বলে না। সে যেন বুঝতেই পারছে না তার সাথে আসলে হলোটা কি।
থানায় খবর আসে বর্ডার ক্রস করার সময় খালিদ ধরা পড়েছে। থানার সামনে সাধারণ জনতা আর মিডিয়া ভিড় করেছে। রেদওয়ান কেস সলভ করতে না পারলে রিজাইন দিক সেই দাবিতে। খালিদকে প্রচুর মারা হলেও সে বাচ্চাদের সম্পর্কে কিছুই বলে না। রেদওয়ান রেগে খালিদের কাছে গিয়ে বলে, কিছু বলবি না তাই না? তাহলে তুই আর বেঁচে থেকে কি করবি? বলে তাকে গুলি করতে নিলে খালিদ বলে, আমাকে মারবেন না, আমি সব বলবো। তখনই গুলনার ভিড় ঠেলে থানার ভিতরে ঢুকলে রেদওয়ান বলে, তুমি এভাবে কেন এসেছো? কেউ যদি তোমাকে চিনতে পারতো কি হতো বুঝতে পারছো? গুলনার বলে, তো কি করব আমি? তুমি বাসায় আসছো না, আমার ফোন ধরছো না। রেদওয়ান গুলনারের কথায় গুরুত্ব না দিলে গুলনার বলে, আমি নুরিকে দেখেছি। খালিদ বলে, আমরা ছোট ছোট বাচ্চাদের টার্গেট করি যাতে সহজেই তাদের ব্রেন ওয়াশ করা যায়। এরপর তাদেরকে মিশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এটাকে আমাদের ভাইজান ফসল কাটা বলে। রেদওয়ান বলে, যে ছেলেটা নুরিকে কিডন্যাপ করেছে আমরা তাকে ধরেছি। গুলনার বলে, নুরি কখনো কিডন্যাপ হয়নি, এটা কেবল ওর ছায়া। খালিদ বলে, আমি ভাইজান সম্পর্কে কিছুই জানি না, আমার যা নির্দেশনা পাওয়ার তা আমি জুনায়েদ ভাইয়ের কাছ থেকে পাই। গুলনার বলে, তোমার একবারও মনে হয় না বাচ্চারা ম্যাজিক বক্স থেকে লেক থেকে কিভাবে উধাও হয়? নুরির অস্বাভাবিক আচরণ, আয়ানের ড্রয়িং, দেয়ালের পিছনের মন্দির, এই সব কিছুই কানেক্টেড। আমাদের খুঁজে বের করা উচিত ওই ঘরে কি হচ্ছে। রেদওয়ান বলে, যা কিছু হচ্ছে পুরো কাশ্মীর জুড়েই হচ্ছে, ওই বাড়িতে আলাদা করে কিচ্ছু হচ্ছে না। গুলনার বলে, কিভাবে তোমাকে বোঝাবো? নুরি ওই দুনিয়ায় ফেঁসে গেছে। শওকত খালিদের কাছে জানতে চায় নুরি কোথায় আর কিডন্যাপ হওয়া বাকি বাচ্চারা কোথায়। খালিদ বলে, আমরা ওদের কিডন্যাপ করার আগেই ওরা নিখোঁজ হয়ে গেছে, তাই আমরা ভেবেছি ওরা হয়তো আপনাদের কাছেই আছে। আমাদের তো বাচ্চা পাঠানোর আজই প্রথম দিন। দেখা যায় জুনায়েদ ইয়াসির নামের সেই বাচ্চাটাকে নিয়ে পূর্ব নির্ধারিত সেই জায়গায় যায় যেখানে একজন আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। রিদওয়ান গুলনারের কথা না শুনে চলে যেতে নিলে গুলনার বলে, আজকে যে বাচ্চা গায়েব হবে তার নাম ইয়াসির। খালিদও একই কথা বলে। রিদওয়ান খালেদের দেয়া লোকেশনে আসে আর যে লোকটি ইয়াসিরকে নিয়ে যেতে নেয় তাকে গুলি করে মেরে ফেলে। ইয়াসির সেই লোকের বন্দুক হাতে তুলে নেয় আর দৌড়ে একটা গাছের নিচে আসে। দেখা যায় ইয়াসিরের সামনে থেকে কালো ধোঁয়া বের হয়ে গাছের ভিতরে ঢোকে। এরপর ইয়াসিরকেও সেই গাছের ভিতরে টেনে নেয়। রেদওয়ান দৌড়ে গাছের কাছে গেলে বাকি বাচ্চাদের মতোই সেখানে ইয়াসিরের চুল পায়। এবারে তার এসব বিশ্বাস না করে কোনো উপায় নেই। ভাইজান জুনায়েদকে বলে, কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, বাকিটা আমি সামলে নিব। রেদওয়ান অস্থির হয়ে বাসায় ফেরে আর প্লেটে খাবার নিয়ে তারা স্টোর রুমে অপেক্ষা করে। হঠাৎ লাইট অফ হয়ে যায়। রিদওয়ান দেখে প্লেটের খাবার কেউ খেয়ে নিয়েছে। তখনই দরজা খুলে আয়ানকে আসতে দেখে রিদওয়ান তাকে ঘরে যেতে বলে। ইকবাল বুঝতে পেরে রিদওয়ানকে থামিয়ে আয়ানকে আসতে দেয়। এবারে আত্মা আয়ানের মধ্যে এসেছে। আয়ানের ছায়া অনেক বড় হয়ে যায়। গুলনার জানতে চায়, আপনার নাম কি আর এই বাড়িতে আপনার সাথে আর কে কে থাকে? আয়ানের ভিতরে থাকা আত্মা বলে, তার নাম ইলা আর সে এখানে তার বাবা মা আর ভাই শরদের সাথে থাকতো। তাদের শেরু নামের একটি কুকুরও ছিল। তাদের সাথে কি হয়েছে জানতে চাইলে ইলা বলে, ধোঁকা। কে ধোঁকা দিয়েছে জানতে চাইলে ইলা জোরে জোরে তার কপালে নখ ঘষতে থাকে। তখনই দরজায় বেল বাজলে আয়ানের ভিতর থেকে আত্মা বের হয়ে যায়। তারা আয়ানের কপালে একটি চিহ্নের মতো দেখে। জয়নব একটি চিঠি রিদওয়ানকে দেয়। তাতে বাচ্চাদের নিখোঁজের ব্যাপারে সাহায্য করার জন্য জয়নবকে হুমকি দেওয়া হয়েছিল। জয়নব বলে, এটা আমার বাড়ির দরজায় লাগানো ছিল আর একটি লোক কাল স্কুলের পাশ দিয়ে ঘুরছিল, আমি তার মুখ দেখতে পাইনি। তখনই বাহিরে কিছু একটা শব্দ শুনে রিদওয়ান কনস্টেবলকে ডাকে। কনস্টেবলকে কিছু জিজ্ঞেস করতেই একটি গুলি এসে কনস্টেবলের গায়ে লাগে, অর্থাৎ তাদের বাসায় আক্রমণ করা হয়েছে। রিদওয়ান কোনো রকমে দরজা বন্ধ করে ভিতরে আসে। বাহির থেকে অনবরত গুলি চলতেই থাকে। একদল লোক বাড়ির দিকে এগিয়ে আসে। দেখা যায় এটা জুনায়েদ ছিল।
এরপর রিদওয়ানরাও ভিতর থেকে আক্রমণ করে। ভিতরের সবাই লুকানোর চেষ্টা করে। তখনই গুলনারের পায়ে গুলি লাগে। রিদওয়ান বিদ্যুৎ বোর্ডে গুলি করে বিদ্যুৎ অফ করে দেয়। ইকবাল চাচা আয়ানকে নিয়ে খাটের নিচে লুকায়। রিদওয়ান কিছুটা আহত হয়। কাঠের তক্তার পাশের সেই টিউলিপ ফুলটাকে দেখা যায়। হঠাৎই ঘরের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। ঘরের টেলিফোনটি বেজে ওঠে। একজন দৌড়ে এসে ফোন রিসিভ করে। সে ইলার বাবা, একজন ডক্টর। এই বাড়িতে এখন ইলার পরিবারের সাথে অতীতে ঘটে যাওয়া ঘটনা দেখানো হচ্ছে, আর যার যার অবস্থানের থেকে বর্তমানের সবাই সেগুলো দেখছে। বাহিরে দাঙ্গা চলছে। ইলার মাকে কাপড় গোছাতে দেখে ইলার বান্ধবী জিজ্ঞেস করে, আন্টি তোমরা কি একেবারে চলে যাচ্ছ? ইলার মা বলে, এরকম কিছু না। বাড়ির কাজের লোক রফিক এসে ইলার বাবাকে বলে, ডাক্তার বাইরের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলুন। ডাক্তার বলে, শরৎ এখনো ফেরেনি, ওকে ছাড়া আমি যেতে পারবো না। ইলার মা ইলার বান্ধবীকে বলে, তুমি এখন চলে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। ডক্টর রফিককে বলে, ঠিক আছে, তুমি গিয়ে সব প্যাক করো। ইলার মা ইলার চুল কেটে ছোট করে তাকে ক্যাপ পরিয়ে দেয়। তখনই দরজা ধাক্কানোর শব্দ শোনা যায়। সন্ত্রাসীরা ঘরে ঢুকে রফিককে গুলি করে মেরে ফেলে। আর ডাক্তারকে জিজ্ঞেস করে, এখানে আর কে কে আছে? ডাক্তার বলে, কেউ নেই, আমি একাই আছি। সন্ত্রাসীরা ভিতরে যেতে নিলে ডাক্তার তাদের আটকানোর চেষ্টা করে। তারা ডাক্তারকে মেরে ভিতরে যায়। একজন এসে ইলা আর ইলার মাকে ধরলে তাদের পোষা কুকুর এসে লোকটিকে আক্রমণ করার চেষ্টা করে। লোকটি কুকুরটিকে গুলি করে মেরে ফেলে। ইলা কান্না করতে থাকে। তখনই ইলার বান্ধবী এসে দরজায় নক করে। ইলার মা দরজা খুলে বলে, তুমি এখনো যাওনি? বলে তাকে ভিতরে আসতে বলে। কিন্তু সে ভিতরে না এসে সন্ত্রাসী লোকদের ডেকে বলে, এরা এখানে আছে, এদেরকে ধরো। ইলা তার বান্ধবীর এই ধোঁকার কথাই বলেছিল। ইলার মা দরজা আটকে দেয় আর ইলাকে দেয়ালের পিছনের সেই রুমে নিয়ে যায় আর বলে, যাই হয়ে যাক না কেন তুমি বাইরে আসবে না। বলে সে বাইরে চলে যায়। ইলা জোরে জোরে কান্না করতে থাকে। ইলার মা মেয়েকে শান্ত করতে কান্না করতে করতে গুনগুন করে গান গায়। ওপাশ থেকে ইলাও সেই গান গায়। সন্ত্রাসীরা ইলার মাকে মারতে মারতে জিজ্ঞেস করে, বাচ্চা কোথায়? ইলার মা না বললে তারা তাকে গুলি করে দেয়। আর এটা শুনে ইলা মা মা বলে চিৎকার করে দরজা ধাক্কাতে থাকে। সন্ত্রাসীরা দরজা খুলে ইলাকেও গুলি করে। জুনায়েদ এসে রিদওয়ানকে মারতে থাকে। একজন এসে আয়ানকে খাটের নিচ থেকে টেনে বের করে ইকবালকে মারতে গেলে গুলনার এসে তাকে গুলি করে। সেই পোষা কুকুর শেরও বর্তমানে সন্ত্রাসীদের মারতে থাকে। বাইরে পুলিশ ফোর্স এসে জুনায়েদদের আত্মসমর্পণ করতে বলে। জুনায়েদ টিচারের মাথায় পিস্তল ধরে বাইরে আসে আর পুলিশদের সামনে থেকে সরে যেতে বলে। তখনই একটি গুলি এসে টিচারের বুকে লাগে। দেখা যায় গুলিটি গুলনার করেছে। জুনায়েদ গুলনারকে গুলি করতে গেলে রিদওয়ান তাকে পরপর গুলি করে মেরে ফেলে। গুলনারের ভিতর থেকে কালো ছায়া বের হয়ে যেতে দেখা যায়। তার মানে এতক্ষণ তার ভিতরে আত্মা ছিল। আবারও সেই টিউলিপ ফুল দেখা যায়। রিদওয়ান জুনায়েদের ফোন নিয়ে বাইজান নাম্বারে ডায়াল করলে টিচার জয়নবের ফোন বেজে ওঠে। জয়নবের কপালে সেই চিহ্ন দেখা যায় যা ইলা আয়ানের কপালে ঘষার কারণে হয়েছিল। তার মানে ইলা এই চিহ্নের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়া তার সেই বান্ধবীকে চেনাতে চেয়েছিল। গুলনার বুঝতে পারে এই জয়নবী সেই ধোঁকাকারী। আর রিদওয়ানেরও বুঝতে বাকি থাকে না এই জয়নব টিচারই আসল কালপ্রিট ভাইজান। স্টোররুমের দরজায় শব্দ শুনে রিদওয়ান সেদিকে টর্চ ধরে। রিদওয়ান নুরিকে সেখান থেকে বের করে আনে। নুরি বাবাকে জড়িয়ে ধরে। ইলার পরিবার বারান্দা থেকে রিদওয়ানদেরকে বিদায় জানায়। নিখোঁজ হওয়া বাচ্চাগুলো যে যেখান থেকে হারিয়েছিল তারা ঠিক সেখানে সেই অবস্থায় ফিরে আসে। আসলে যে বাচ্চাকে কিডন্যাপ করার পরিকল্পনা করা হতো, ইলাদের আত্মা তাকেই বাস্তব দুনিয়া থেকে গায়েব করে অন্য দুনিয়ায় নিয়ে যেত। এখন গুলনার প্রতিদিন সেই স্টোররুমে খাবার নিয়ে আসে। রিদওয়ানের অন্য জায়গায় পোস্টিং হলে তারা এখান থেকে চলে যায়। 6 মাস পর মুম্বাই।
আয়ান সেই নুড়ি পাথরের বাক্সটি শরৎকে দেয়। শরৎ পাথরগুলো হাতে নিয়ে কান্না করে দেয়। এই পাথরগুলো দিয়েই তার বোন খেলতো। আর এখানেই মুভিটি শেষ করা হয়। তো কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাবেন। আর যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।